কিছুই হয়নি, আর হলেও উনি কিছুই জানেন না। অদ্ভুত মানুষ তো। কই ভাবলাম গত রাতের বিষয় নিয়ে আমার রাগ ভাঙাবে, তা না। কি সুন্দর টই টই করে হেঁটে বেড়াচ্ছেন উনি। আসলে আজব লোকই নেতা সাহেব। গত রাতের আর এখনকার বিহেভে আকাশ পাতাল তফাৎ। আর আমি বা কে যে আমার রাগ ভাঙাবে? আমার মাথাটা আসলেই গেছে। আর কালকের বিষয়টা নিয়ে আসলেই অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি। নিহান ভাইয়া যার সাথে ইচ্ছা তার সাথে মিশুক, হাক করুক, তাতে আমার কি? এই সহজ বাক্যটা কেন যেন মনের সাথে মিলাতে পারছি না। বারংবার দুর্বল হয়ে পড়ছি নিহান ভাইয়ার প্রতি। ধুর, অসভ্য মন একটা। আদ্রান আসলো সবে। সেই সকাল থেকে বৃষ্টি হয়েছিল। ঘণ্টাখানেক আগে বৃষ্টি কমে গেলেও আকাশের তুলোর মতো মেঘগুলো এখনো ভেসে বেড়াচ্ছে। আদ্রান ভাই আসতেই সকলে রেডি হয়ে বিচের দিকে রওনা হলাম। এখন বিকেল হয়ে গিয়েছে। চারিপাশে কাঠফাটা রোদের বদলে সব শীতল হয়ে আছে। কিছুক্ষণ পরপর ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে আসছে। আজ নিহান ভাই আমার সাথেই হাঁটছে, আর বাকিরা আমাদের থেকে খানিকটা সামনে। নিহান ভাই হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, তোর এই জায়গাটা ভাল লাগছে? আমি কোনো জবাব দিলাম না। কেন দিব? সারাদিনে কি একটা বড় খবর নিয়েছে? না, সে কেন নেবে? সে তো আমাকে চিনেই না। যত সব। নিহান ভাই আবারও বলল, কিরে, কথা কানে যায় না? না। এত ঢং কেমনে করিস তুই? সাথে সাথে দাঁড়িয়ে গেলাম এবং চোখ গরম করে তাকিয়ে রইলাম। নিহান ভাইও থেমে গেল আমার জন্য। কি এভাবে চেয়ে আছিস কেন? কি বললেন? আমি ঢং করি? তাই তো দেখছি। ঢং আমি না, আপনি করেন। কাল তো সাবা আপুর গায়ে চিত্তায় পড়েন, আর আজ আসছেন আমার সাথে ঢং করতে। আপনার আসলে চরিত্রের ঠিক নেই। নিহান ভাই ফিক করে হেসে ফেললো আমার কথায়। আজব, আমি হাসি কি বললাম? তোরা এতদিন বুদ্ধিমতী মেয়ে ভাবতাম, কিন্তু তুই যে একটা বাচ্চা সেটা আমি ভুলেই গেছি। একদম বাচ্চা বলবেন না। আমি এখন অনার্স 3rd ইয়ারের ছাত্রী। বুদ্ধির দিক দিয়েই বাচ্চা তুই। এই নিহান আফরানের পার্সোনালিটি এত লো না যে ওইরকম মাতাল মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করবো। মাতাল মানে? জেনেও না জানার ভান ধরে? এত অবুঝ সাজিস না। আমি জানি তুই গত রাতের ঘটনা হিদের থেকে জেনে নিয়েছিস। এখন কথা না বাড়িয়ে চল, সবাই অনেক দূরে চলে গেছে। নিহান ভাইয়ের কথাতে আমি প্রচুর লজ্জিত হলাম। ধুর, এত অবুঝ ভান ধরতে কে বলেছিল? এখন নিজেরই এমন লজ্জায় পড়তে হলো। হ্যাঁ। নিহান নাফিজার লজ্জামাখা মুখটি আর চোখে দেখছে আর মুচকি মুচকি হাসছে। নিহান নিজের কন্ট্রোল হারিয়ে একটা বড় কাজ করে বসলো। আমি নিজের মনের মাঝে নিজেকে বকে চলেছি। এমন সময় আমার হাতে কারো হাতের স্পর্শ পেতে চমকে হাতের দিকে তাকালাম। নিহান ভাই আমার হাত ধরে হাঁটছে। অসম্ভব ব্যাপার আমার জন্য। আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? ইয়াং পলিটিশিয়ান যাকে দেখলেই মেয়েরা উঠতে বসতে ক্রাশ খায়, সেই মানুষটা এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হাত ধরে বসবে, আমার কল্পনার বাইরে ছিল। আমার ভাবনায় ছেদ করলো নিহান ভাইয়ের কথা। শোন, আমাদের দৌড়াতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি, তাই দৌড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। তা না হয় বুঝলাম, কিন্তু হাত ধরলেন কেন? যাতে দৌড়াতে গিয়ে তোকে হারিয়ে না ফেলি। তুই তো বাচ্চা, তোরে হারায় ফেলে কই পাবো? তখন আবার থানা পুলিশ দৌড়াদৌড়ি করতে হবে। মেজাজ বিগড়ে গেল নিহান ভাইয়ের কথায়। এই হিটলারটা আসলেই নিরামিষ। এর নিয়ে আমি ভাবি কি আর তার উত্তর হয় কি? এর মাঝে কি আল্লাহ কোনোদিনও ফিলিংস দিল না? চত্ব সব। একদম বাচ্চা বলবেন না। আমার হাত ছাড়ুন। লাগবে না আপনার দরদের। নিহান ভাই তাও ছাড়লো না। সে আমার হাত ধরে দিল একদম। এর দৌড়ের গতির ঠেলায় আমি চাইলেও দাঁড়াতে পারছি না। একসময় হাঁপিয়ে গেছি বলে দাঁড়াতে চাইছিলাম, তাও দাঁড়াতে দিল না। অসভ্য। 2 মিনিটের মাঝে আমরা চলে আসলাম, আর বাকিদের থেকে কিছুটা দূরে এসেই থামলাম। আমি আর নিহান ভাই দুজনেই হাঁপাচ্ছি, কিন্তু আমার অবস্থা ভীষণ খারাপ। তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে। নিহান ভাই হাত ছেড়ে দিয়ে চলে গেল, আর আমি ছাতার নিচের আরামদায়ক চেয়ারটাতে গিয়ে বসলাম। ভীষণ ক্লান্ত লাগছে, তবে ক্লান্তি ভাবটা খুব কম সময়ে কেটে গেল এই ঠান্ডা পরিবেশে। হিদ আমার কাছে এসে পানির বোতল এগিয়ে দিতেই ঢকঢক করে পুরো বোতলের পানি সাবার করে ফেললাম। আরও 2-3 মিনিট রেস্ট নিয়ে হিদের সাথে চলে আসলাম। বিচে গিয়ে দেখলাম এক জায়গায় বাঁশ দিয়ে জাল লাগানো, আর নিহান ভাইয়েরা সেদিকে এগোচ্ছে। আজ আন্টি এবং আঙ্কেলও এসেছেন আমাদের সাথে। ইনু তো আছেই। ইনুকে আজ রিয়াদ ভাইয়া নিয়েছে। ইনুকে কম বেশি সকলেই পছন্দ করে, শুধুমাত্র এই হিটলারটা ছাড়া। এই হিটলার গায়ে যেন চুলকানি লাগে আমার ইনুকে নিয়ে। একটা বিষয় খেয়াল করেছি, ইনু যখন নিহান ভাইয়ের থেকে দূরে থাকে। গতকাল জিনিয়া বলল ইনু নাকি নিহান ভাইয়ের গিয়ে বসেছিল। এতে ইনুর সুবিশাল লম্বা লেজ গিয়ে নিহান ভাইয়ের নাকে লাগে। এতেই নিহান ভাইয়ের হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ।
ইনুকে সে এক হাত দিয়ে ছুঁড়ে ফেলতে ইনু গিয়ে আদ্রান ভাইয়ের কোলে গিয়ে পড়ে। নিহান ভাইয়ের এমন কার্যকলাপে ইনু ভীষণ ভয় পেয়ে যায়। আদ্রান ভাইয়া না থাকলে তো তার হাত পা ভেঙে পড়ে থাকতে হতো। যদি হাত পা ভেঙে বসে থাকে তাহলে সে খরগোশ বিড়ালদের সাথে লাইন মারবে কি করে? তাই বেচারা জীবনের মায়ায় পড়ে ভুলেও নিহান ভাইয়ের আশেপাশে ঘেঁষে না। আমি এসব শুনে রীতিমতো গড়াগড়ি খাচ্ছিলাম, শেষে রেগেও যাই নিহান ভাইয়ার উপর। আমার এত আদরের বিড়ালটাকে এভাবে ছুঁড়ে ফেললো। সে জানে কত অপেক্ষার পর আমার জান বাচ্চাটাকে পাইছি। হুম, বেয়াদব ছেলে। নিহান ভাইয়ের ভলিবল খেলবে। আন্টি আর আঙ্কেল গেছে আশেপাশে ঘোরাঘুরি করতে। ভলিবল এখন সব ছেলেরা খেলছে। রিয়াদ ভাইয়া খেলতে যাওয়ার আগে জিনিয়ার কোলে ইনুকে দিয়ে যায়। ইনু কয়েকবার কোল থেকে নেমেছিল বালিতে গড়াগড়ি খাওয়ার আসে, কিন্তু জিনিয়া বরাবরের মধ্যে আবারও কোলে উঠিয়ে নেয়। ইনু গড়াগড়ি করতে দিচ্ছে না বলে বেচারি মুখ গোমরা করে আছে। আমরা মেয়েরা বালিতেই সাইডে সাইডে বসলাম আর ছেলেদের চেয়ার আপ করতে লাগলাম। ওরা 4 জন করে 2 দলে ভাগ হয়েছে। নিহান, নিবিড়, আদ্রান এবং আমির ভাইয়া এক দলে আর বাকিরা অন্য দলে। রিয়াদ ভাইয়ের বউ মানে ভাবি তার ছোট্ট পুচকিকে সামলাচ্ছে আর খেলা দেখছে। কেউ কারো থেকে কম নয় ভলিবল খেলায়, তবে নিহান ভাইয়া নিবিড় ভাইয়া বেশি ভালো খেলছে। সবাই খেলতে খেলতে ঘামিয়ে গেছে, তবুও খেলছে তো খেলছে। আমার বেশ লাগছে খেলাটা দেখতে। হুট করে কোন দল এসে আমাদের চারিপাশে এসে ঘিরে ধরলো, এই ভয়টাই ছিল আমাদের। পাবলিক নিহান ভাইকে দেখে যেমনভাবে চিল্লাচ্ছে, আমার তো বিরক্তি ধরে গেল। রাতে ডিনার করে আমরা রিসোর্টে পৌঁছালাম। বেশ মজা করেছে সবাই মিলে। বড় পরিবার আসলে অনেক মজার মুহূর্ত পাওয়া যায় সেখানে। আন্টি আঙ্কেলের খুনসুটি তো জমে ক্ষীর। তবে হিতকে বেশি আনন্দ করতে দেখিনি। আদ্রান ভাইকেও খেয়াল করেছি, সে হিদের আশেপাশে গেলেই হিদ তাকে এড়িয়ে চলে। এদের কাহিনী স্বাভাবিক লাগলো না। যাই হোক, হিদের কাজিন হিদি বুঝে নেবে। আপাতত আমার চিন্তা নিহান ভাইকে নিয়ে। আচ্ছা, ওনাকে এত সুদর্শন হতে কে বলেছিল? আজ না চাইতে আমার চোখ দুটো বেহায় হয়ে গিয়েছিল তার উপর। মেয়েদের চেঁচামেচিতে কানে বাজার মতো অবস্থা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে শুয়ে পড়লাম। মাথার মধ্যে নিহান নামটা ভো ভো করে ঘুরছে। হঠাৎ বিকেলের মোমেন্টটা মনে করতে গাল দুটো জ্বলে উঠল। আজ উনি আমার হাত ধরেছিলেন, তারপর একই সাথে হাঁটা, দৌড়ানো, সবটাই মনে পড়েছে। একসময় আর ভাবতে না পেরে আরেকটা বালিশ মাথার উপর চেপে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। নাহিদা বসে বসে সেই 3 বছরের আগের কথা ভাবছে। তখন আদ্রান সবে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। নাহিদা এক প্রকার পাগল ছিল আদ্রানের জন্য, সারাক্ষণ ফোন দিয়ে জ্বালাতো। বাসায় আসলেও প্রচুর জ্বালাতো বিধায় আদ্রান তাদের বাসায় আসা ছেড়ে দেয়। তবু তার জ্বালাতনের আনলিমিটেড চলতই। প্রায় 2 মাস এইভাবে চালানোর পর নাহিদা তাকে একদিন জোরপূর্বক দেখা করতে বলে। আদ্রানও বাধ্য হয়ে দেখা করলো। নাহিদা সেই দিনই অঘটন ঘটিয়ে ফেলে। আদ্রানকে সে প্রপোজ করে বসে। আদ্রান সেই দিন অনেক রেগে যায় এবং নাহিদাকে অনেক কিছু বলে অপমান করে। তখন সে ধরে নিয়েছিল নাহিদার ছোট ভালোবাসার জিনিসটা এক প্রকার মোহ তার কাছে। হয়তো নাহিদা ভালো লাগাকে ভালোবাসা ধরে বসেছিল, তাই সেও তাই বুঝিয়ে দেয়। সেদিন নাহিদা কেঁদেছিল তার সামনেই, কিন্তু আদ্রান গুরুত্ব দেয়নি। নাহিদা সেদিনই বলে দেয়, ঠিক আছে, আমি দুঃখিত আপনাকে এতদিন ডিস্টার্ব করার জন্য। সবটা স্বপ্ন ভেবে ভুলে যাবেন আশা করছি। আর হ্যাঁ, এই স্বপ্ন নামক আমিটা আর কখনোই আপনাকে আপনার ধারের কাছে ঘেসবো না। ভালো থাকবেন। বলে সেদিন নাহিদা এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলো। ব্যাপারটা হয়তো সেখানে শেষ হলে হতো, কিন্তু না, সেদিনের পর নাহিদা যোগাযোগ রাখেনি। বিধায় আদ্রানের সবকিছুতে কেমন শূন্যতা লাগছিল। সে না চাইতেও কেন যেন ফোন হাতে নিয়ে বসে থাকতো নাহিদের একটা ফোন কল বা মেসেজের অপেক্ষায়। তার এই অপেক্ষা 1 বছর পার করিয়ে দিল, কিন্তু না, সে কিছুতেই নাহিদার সাথে যোগাযোগ করতে পারল না। সে বুঝে গিয়েছিল নাহিদা তার অভ্যাসে পরিণত হয়েছে। সে বিহীন তার জীবনটা মরীচিকার থেকে কম নয়। সেও বুঝে ফেলে নিজের অজান্তে এই মেয়েটাকে সে মনের গহীনে জায়গা দিয়ে ফেলেছে। যবে থেকে বুঝলো তবে থেকে সে নাহিদার কাছে ক্ষমা চাইলো, বারংবার মিশতে চাইলো, কিন্তু নাহিদা প্রতিবারই আদ্রানকে এড়িয়ে চলে। এখন আদ্রান বুঝে নাহিদাকে সে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। সবটা ভেবে নাহিদা একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। সকালে প্রায় 9টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আরও 2 রাত থাকার কথা ছিল। সেন্ট মার্টিনেও আজ যাওয়ার কথা ছিল, শেষে তার হলো না। নিহান ভাইয়ের নাকি জরুরি কল এসেছে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তার, আর সেটা আজ সন্ধ্যার পরেই। তাকে যে কোনো পরিস্থিতিতেই সেখানে উপস্থিত থাকতে হবে। নিহান ভাইয়া ভেবেছিল একাই যাবে ঢাকায়, কিন্তু আন্টি আঙ্কেলও তার সাথে যাবে বলেছে। যেহেতু ওনারা কেউই থাকবে না, তো আমরা থেকে কি করব?
তাই আমরাও চলে যাব বলে সিদ্ধান্ত নিলাম। কোনো রকমে খাওয়া কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম। মনটা প্রচণ্ড খারাপ। কক্সবাজারের চেয়ে সেন্ট মার্টিন বেশি আকর্ষণীয় জায়গা, আর সেখানেই আমাদের যাওয়া হলো না। ওই ছেলের সাথে তুমি কি কথা বললা? হঠাৎ কারো কণ্ঠে চমকে উঠে পিছে ফিরল নাহিদা। নাহিদের চোখ মুখে যেন বিস্ময়ের ছাপ স্পষ্ট। আদ্রানকে দেখতে পেয়ে আদ্রানের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। নাহিদা নিজেকে সামলে বলল, সেটা আমার পার্সোনাল বিষয়, আপনাকে কেন বলতে যাব? আদ্রান এতক্ষণ বেশ কষ্টে তার নিজের রাগ দমিয়ে রেখেছিল, কিন্তু নাহিদার এমন তেড়া কথায় সে আর নিজেকে দমাতে পারল না। ধপা ধপ পা ফেলে নাহিদার সামনে এসে নাহিদার হাত শক্ত করে চেপে ধরে বলে, অনেকবার বেড়েছিস তুই না? সেদিন সামান্য পিচ্ছি বলাই তোর এত তেজ? এতদিন অনেক সহ্য করেছি, আর না, আজ তুই আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কি করতে পারি। বলে আদ্রান নাহিদাকে ছেড়ে দিয়ে ধপাধপ পা ফেলে চলে গেল রাস্তার অপর পাশে। নাহিদা এখনো হ্যাপলার মতো তাকিয়েই আছে আদ্রানের যাওয়ার পানে। হুট করে তার মুখমণ্ডলে খুশির ঝিলিক দেখা গেল। নাহিদা নাচতে নাচতে নিজের বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, ভীষণ খুশি। নাহিদা কিছু একটা বেশ ভালোভাবেই আন্দাজ করছে। সে ভাবল, ইসি, আদ্রিয়ান ভাইয়ার সাথে যদি আরো আগে এই প্রয়োগ কাজে লাগালে তো এতদিনে জামাই বাচ্চা নিয়ে সুখে ঘর সংসার করতে পারতাম। আমিও না আসলেই বলদ। ভেবেই নিজের মাথায় এক চাপড় মারল নাহিদা। তবে আজ সে বাসায় যাবে না বলে ঠিক করলো। ডাইরেক্ট নাফিয়ার বাড়ির দিকে রওনা হলো। আজ নাফিয়া ভার্সিটিতে আসেনি অসুস্থতার জন্য, তাই তার সাথে সময় কাটাতে চাইছে। ওরে ইনু, থাম রে ভাই আমার, আর বিছানা এলোমেলো করিস না। এমনি পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি, এখন তোর এসব অকাজ কুকাজের দায়ভার কে নিবে? হ্যাঁ, এই বিছানা কি তুই গুছিয়ে দিবি? আজব ইনু। কিন্তু ইনু শুনতে নারাজ। সে এখন ব্যস্ত খাবলিয়ে খাবলিয়ে বালিশের তুলা বের করতে। তুলোতে পুরো ঘর ভরে গেছে। মনে হচ্ছে যেন আমি কোনো তুলার রাজ্যে চলে এসেছি। আর এই ব্যর্থটা থামার নামই নেই। পেট ধরে আল্লাহর নাম নিতে নিতে চেয়ার থেকে উঠে ইনুর থেকে কেড়ে নিলাম বালিশটা। ইনু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে তুলায় ভরা বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। আমি পুরো রুমে করুণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিলাম। মা এগুলো দেখলে আমায় আস্ত রাখবে না। জিনিয়া তখন প্রাইভেট কোচিং নিয়ে ব্যস্ত, কারণ আর মাত্র 2 মাস পর ওর এসএসসি পরীক্ষা। তাই বেচারি ঠিকমতো নিঃশ্বাস নেওয়ার মতো সময় পায় না। জিনিয়ার জন্য এখন আমি মায়ের সাথে ঘুমাই, কারণ জিনিয়ার রাত জেগে পড়াশোনা। ওদিকে আমাদের বাড়ির কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, বিধায় অনেক কাজই পড়ে আছে। গত 3 দিন আগে থেকে আবার নতুন করে কাজ শুরু হয়েছে। প্ল্যানিং আছে জিনিয়ার এসএসসির পরেই আমরা আমাদের বাড়িতে গিয়ে উঠব। আর এই ফ্ল্যাটের ফার্নিচার সরিয়ে দিয়ে আমরা এই ফ্ল্যাট ভাড়া দিব বলে ঠিক করেছি। আজ ভার্সিটিতে যাওয়া হলো না পেট ব্যথার জন্যে। ব্যথা মূলত গ্যাস্ট্রিকের থেকে। বেশ কিছুদিন খাওয়া দাওয়া ঠিক মতো না করার ফলে গ্যাস্ট্রিকটা সেইভাবে ধরেছে আমাকে, যার দরুনই উটকো ঝামেলা। ইদানিং আমি বা কী খাবো? সারাদিন তো বই আর নিহান ভাইকে নিয়ে পড়ে থাকি। অবশ্য তার সাথে সামনাসামনি মাসে 1 বা 2 বারের মতো দেখা হয়, এর বেশি না। কিন্তু প্রতিদিন সোশ্যাল মিডিয়া, টিভি, ম্যাগাজিনে তাকে দেখা যেন আমার রুটিন হয়ে গেছে। জানি না নিহান ভাইয়ের প্রতি কিভাবে এতটা দুর্বল হয়ে গেলাম, কিন্তু হ্যাঁ, তাকে একবারের জন্য না দেখলে সব কেমন ঝাপসা এবং অন্ধকার লাগে। তাকে ভাবতে এক অজানা অনুভূতি সারা শরীরে প্রশান্তি বইয়ে দেয়। এত কিছু জানি না, তবে এটাই জানি, তাকে ছাড়া আমার চলে না। মন চায় ছুটে যাই তার কাছে, তারপর মনের সব কথা শেয়ার করি। তাকে সামনে বসিয়ে তাকে এক পলকে দেখে চলি। কিন্তু নিহান ভাইয়ের যা রাগ, তার সামনে গিয়ে তার রাগী চেহারা দেখলেই আমার সব কথা ফুলসয়ে নিবু নিবু মোমবাতির মতো অবস্থা হয়ে যায়। এখন কেন যেন তার সাথে 2-একটা কথা বলতে গেলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমার ভাবনার মাঝে মা এসে হাজির হলেন। তারপর রুমের এই অবস্থা দেখে আমি আর ইনু খুব কড়া বকা খেলাম। হয়তো এই বকাবকি ঘন্টাখানেকের আগে থামতো না যদি 10 মিনিটের মাথায় হিদ এসে হাজির হতো। হিদকে দেখে মন চাচ্ছিল ওরে জড়াই ধরে একটা চুম্মা দিই, পিওর চুম্মা। এই না হলে কলেজের দোস্ত, যে সবার আগে এসে আমার বিপদে হাজির হয়। আম্মু হিদকে দেখে বেশি কিছু বললেন না, শুধু বললেন যেন এরূপ সাফ করে ফেলি। বলেই মা চলে গেলেন নিজের ঘরে। মা যেতেই আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। এতক্ষণ তো মনে হচ্ছিল আমি দম আটকে মরেই যাব। হিদ রুমের এমন বেহাল দশা দেখে ইনুকে তুলার বিছানা থেকে কোলে নিয়ে রুমের বাইরে বসিয়ে দিয়ে ইনুর মুখের উপর দরজা লাগিয়ে দিল। হিদের কাণ্ডে আমি না হেসে পারলাম না। আমি বসে বসে কথা বলছি আর হিদ পুরো ঘর পরিষ্কার করে দিচ্ছে। এত করে মানা করলাম আমিই করব পরে, কিন্তু কে শুনে কার কথা?
আমিও মাঝে মধ্যে ফাও ফাও ভুলে যাই এই মেয়ে নিহান ভাইয়ের আপন বোন। এরও তো নিহান ভাইয়ের মতো রক্তের শিরায় শিরায় জেদ আছে। তাই এসব বিষয়ে কথা বলে সময় নষ্ট না করে ওরে চুপচাপ করতে দিলাম। হিত বাসায় এসে দেখে তার বাসায় তার চাচা, চাচি এবং আদ্রান লিভিং রুমে একসাথে বসে আছে। তার অপর পাশে নিহান আর তার বাবা হেসে হেসে কথা বলছে তাদের সাথে। হিতকে নিহানের মা দেখতেই হাসি মুখে বলে ওঠে, ওই তো নাহিদা এসে গেছে, এখন আপনারা রিং পরিয়ে নিন। নাহিদের মাথায় যেন বাজ পড়ল। কি বলছে তার মা এসব? কে কাকে রিং পরাবে? আজিব। নাহিদা কিছু বলার আগে নিহানের মা এসে নাহিদের হাত ধরে আদ্রানের পাশে বসিয়ে দিল। নাহিদার সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না সে হচ্ছেটা কি। নাহিদা তো আন্দাজ করেছিল আদ্রান নিহানের কাছে তাদের ব্যাপারটা খুলে বলবে, কিন্তু আদ্রান তো একেবারে মা বাবাকে নিয়ে হাজির। নাহিদা অতি সুখে যেন মূর্তির মতন হয়ে আছে, আর কেউ তার অনুমতি নিল না। তারা নিজেদের মতন করেই ব্যস্ত। সবার এমন ভাবছে তারা আগে থেকেই জানে নাহিদা বিয়েতে রাজি। আসলেই নাহিদা রাজি আছে, তাই মনের সংকোচ নিয়ে প্রকাশ করলো না। কেই বা চায় না তার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের মতন পেতে। এখানে যে নাহিদার বেলায়ও ব্যতিক্রম নেই। অবশেষে দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গেল, কিন্তু নাহিদার মনে একটা খটকা থেকেই গেল। আদ্রান এত জলদি সব ম্যানেজ করলো কি করে? ইদানিং খেয়াল করছি কেউ আমার পিছু নেয়। সে আমি যেখানেই যাই না কেন, কিন্তু কে পিছু নেয় তা অবধি ঠাউর করতে পারিনি। আজও ভার্সিটি থেকে ফেরার পথে মনে হলো কেউ আমাকে ফলো করছে। খুবই সাবধানে ঘাড় কিছুটা ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম কেউ পিছে আছে কিনা। হ্যাঁ আছে, সেই কালো হুডিওয়ালা লোকটা। আমার মনে কিছুটা ভয় লাগলো, তাই জলদি জলদি পা চালাতে শুরু করলাম। এই ফলোয়ারকে আমার মোটেও সুবিধার লাগে না। হঠাৎ অদূরে একজনকে দেখে আমি থমকে দাঁড়ালাম। ভয়টা যেন আমার আরও কয়েক গুণ বেড়ে গেল, কারণ সামনেরই একটা মসজিদ থেকে ফয়সাল নামে সেই ছেলেটা বের হচ্ছে। তার পোশাকে আরও অবাক হলাম। আগে তার গলায় বিভিন্ন অলংকার, হাতে বেল্টের মতো কিছু, আর হাতের প্রায় প্রতিটা আঙ্গুলে বিভিন্ন রিং থাকতো, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন। সে এখন পাঞ্জাবি পাজামা পরিহিত, মাথায় টুপি। সেসব অলংকার তার গায়ে নেই। ফয়সালের এমন রূপ দেখে আমি যেন ভুলেই গেলাম আমাকে কেউ ফলো করছিল। ফয়সাল আমার সামনে দিয়ে গেল, কিন্তু সে একবারের জন্য হলেও আমাকে বা আশেপাশের কোনো মেয়ের দিকে তাকায়নি। তার দৃষ্টি একদম মাটির দিকে। আদৌ কি মানুষ এতটা বদলাতে পারে? এসব ভেবেই পিছে ফিরে ফয়সালে চলে যাওয়া দেখতে লাগলাম। হুট করে কারো কণ্ঠে পিছে ফিরে দেখলাম নিহান ভাইয়া। নিহান ভাইকে দেখে আমি যে কতটা খুশি হলাম বলে বোঝাতে পারবো না, কিন্তু খুশিটার চেহারায় ফুটিয়ে আনলাম না। থাক না সুখগুলো মনের কুঠুরিতে অপ্রকাশিত হয়ে। নিহান ভাইয়া ভ্রু কুচকে আমার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে করতে বলে, কিরে, এই ভর দুপুরে রাস্তায় হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? বাসাবাড়ি নাই নাকি ভিক্ষা করতে নামছিস? গেল মেজাজটা চটে। এই ফালতু লোকটা কোনো কালেই ভালোভাবে কথা বললো না। এরে কি জন্মের পর মধু খাওয়ায় নেই? আশ্চর্য। আমি না এখানে ভিক্ষা করছি, কিন্তু আপনি এখানে কি করছেন? উপরের মহলের লোকেরা কি আপনাকে লাঠি দিয়ে পলিটিক্স থেকে বের করে দিচ্ছে? অনেকটা রেগেই বললাম। তারা আমাকে লাথি দিয়ে বের করলে আগে তোরে তুলেই আছাড় মেরে আমার রাগ কমাইতাম। যদিও তাতে কাজ না হতো, আরও কয়েকবার আছাড় মেরে তোরে গুম করে দিতাম। নিহান ভাইয়ের এমন উত্তরে আমি তাজ্জব বনে গেলাম। তারপর আমতা আমতা করে বলি, এই সবের মধ্যে আমাকে টানলেন কেন? কারণ তুই হয়তো আমাকে বরদোয়া দিবি। ভেঙচি কাটলাম নিহান ভাইয়ের কথায়। এই তোরা না বলছি মুখ বাঁকা করবি না, কয়বার বলবো? বলেই কয়েক কদম এগিয়ে আসলো। আমি কয়েকটা শুকনো ঢোক গিলে কিছুটা সরে গিয়ে খুবই জলদি করে বলি, কি জন্য আসছেন? ও হ্যাঁ, ভালো কথা। নাহিদা বললো তোকে নিয়ে নাকি শপিংয়ে যাবে। আমি তোকেই কল করতাম, কিন্তু তখনই তোকে গাড়ি থেকে এখানে দেখতে পাই। তাই ভাবলাম তোকে যেহেতু পেলাম সেহেতু তোকে এখান থেকেই নিয়ে যাই। নিহান ভাইয়ের কথায় আমি ছোট করে জাস্ট ও বললাম। তারপর নিহান ভাইয়ের পিছে পিছে তার গাড়ির দিকে চললাম। আমি মনে মনে ভাবছি, আজকে এই নেতা সাহেবের মিটিং টিটিং নেই। আজ 7 দিন পর হিদের বিয়ে, আর 7 দিন পর হিদের বিয়ে। তাই হিদ এবং আন্টি উভয়ে হুকুম যেন ব্যাগ ট্যাগ গুছিয়ে তাদের বাসায় রওনা হয়। তারা কোনো রকম ভনিতা শুনবে না, আমাকে যেতে হবে মানে যেতেই হবে। জিনিয়াকেও বলেছিল, কিন্তু মা নিষেধ করে দিয়েছে, কারণ জিনিয়ার পরীক্ষার বেশি দেরি নেই। তাই তারাও আর জোর করেনি। এখন আমারই বা কি করার, একাই যেতে হবে। ব্যাগ গুছিয়ে হঠাৎ আলমারি চেক দিতে মনে পড়ে গেল মা এবং বোনের জন্য কিছু ড্রেস কিনেছিলাম। টিউশনির টাকা জমিয়ে জমিয়ে জিনিয়ার জন্য একটা লং টপস আর মায়ের জন্য একটা লাল শাড়ি। প্রায় 7 মাসের টাকা জমিয়ে এগুলা কিনেছি। জিনিয়ার শপিং ব্যাগটা তুলে রেখে মায়ের প্যাকেটটা সঙ্গে নিয়ে চললাম মায়ের ঘরে।
রুমে গিয়ে দেখি মা কিছু একটা ঘাটাঘাটি করছে আলমারিতে। আমি আস্তে করে আম্মু ডাকতেই মা আমার দিকে ফিরল। তারপর ব্যস্ততা নিয়ে বলল, কি রে, সব গুছিয়ে নিয়েছিস? আর রেডি হসনি কেন? কিছুক্ষণের মধ্যেই তো ওনারা গাড়ি পাঠাবে। আমি কিচ্ছু বললাম না। পিছে প্যাকেটটা লুকিয়ে মায়ের দিকে এগিয়ে গেলাম। তোমার সাথে কথা বলার ছিল আম্মু। বলতে হলে বল না, তাড়াতাড়ি বল, নয়তো রেডি হতে দেরি হয়ে যাবে তোর। তা ইনুকে নিবি নাকি রেখে যাবি? ইনুকে রেখে গেলে তো তোকে ছাড়া ইনু আরো পাগলামি করবে। কি করবি বল তো? আমি মায়ের কোনো কথার উত্তর না দিয়ে প্যাকেটটা এগিয়ে দিলাম। মা ভ্রুকুচকে প্যাকেটটার দিকে তাকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি আছে এটায়? দেখো কি আছে। মা প্যাকেটটা নিয়ে খুলে দেখে একটা শাড়ি। শাড়িটায় হাত বুলাতে বুলাতে আনমনে বলে, হ্যাঁ রে নাফি, এই শাড়িটা কার জন্য? তোমার জন্য আম্মু। মা হতবাক হয়ে আমার দিকে ফিরল। তার চোখে বিস্ময়ের শেষ নেই। আমি মুচকি হেসে বলি, টিউশনের টাকায় কিনেছি আম্মু, এটা তুমি হিদের বিয়েতে পড়ে যাবে প্লিজ। অনুরোধের সুরে বললাম। মুহূর্তে মায়ের চোখ জোড়া ছলছল করে উঠল। নিজের অশ্রু লুকাতে মা এদিক সেদিক তাকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলো। শেষে না পেরে নিজের অশ্রু লুকিয়ে ভাঙা গলায় বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন জলদি গিয়ে রেডি হয়ে নে। আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে চলে আসলাম। নিজের উপার্জনে কিছু দেওয়ার প্রাপ্তিতে অনেক সুখ আছে, যা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। সেদিন হিদের সাথে শপিংয়ে গিয়ে ওদের জন্য এগুলা কিনে এনেছিলাম। মায়ের চোখের জলই বুঝিয়ে দিয়েছে উনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। বেশি কিছু না ভেবে রেডি হয়ে নিলাম। রেডি হতে বলতেই জাস্ট বোরখা আর হিজাব ইনুকে নিয়ে যাব বলে ঠিক করেছি। জিনিয়ার এমনিতেই পড়াশোনা, আর মা একাও পারবে না ইনুকে সামলাতে, তাই আর কি করার। ইনু যবে থেকে শুনেছে আমরা বেড়াতে যাব, তবে থেকেই সে মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে বের হওয়ার অপেক্ষায়। এই বিড়ালটা আমাকে না হাসিয়ে পারে না। এ তো আমার ভাবনার চেয়েও বেশি দুষ্টু। আমাকে নিতে এলো নিবিড় ভাইয়া। মাকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার আগে আমাকে এবং ইনু দুজনকে ভালোভাবে শাসিয়ে দিল মা। আর আমি ইনু দুজনেই চুপচাপ হজম করলাম। যাওয়ার আগে মাকে জানিয়ে দিলাম জিনিয়া আসলেই যেন তাকে আলমারি থেকে বের করে প্যাকেটটা দিয়ে দেয়। আমি দিতাম, কিন্তু এখন জিনিয়া স্কুলে। ফিরতে ফিরতে বিকাল হয়ে যাবে। অবশেষে আমি আর ইনু এসে গাড়িতে বসলাম। নিবিড় ভাই ড্রাইভিং সিটে বসলো। আমি আর ইনু চুপচাপ বাইরে কাঠফাটা রোদের রাস্তাঘাট দেখছি। খুব একটা পথচারী নিয়ে এটা বললেও ভুল। ঢাকা শহরের প্রতি কোনায় কোনায় মানুষ পাওয়া যাবে এই সময়টায়। তার উপর এখন লাঞ্চ টাইম। কেউ কেউ ছুটে যাচ্ছে নিজ বাসস্থানে দুমুঠো ভাত পেটে দিতে, আবার কেউ বা কোনো রেস্তোরাঁয়। এক একজনের এক এক রকম কাজ ব্যস্ততা। হিদের বাসায় আসতেই দেখলাম কিছু মানুষের ঘোরাঘুরি। বিয়ে হতে আরও কতদিন বাকি, আর আজ থেকে যেন ডেকোরেশন শুরু করে দিয়েছে সবাই। যতই হোক, নিহান আফরানের একমাত্র বোনের বিয়ে বলে কথা, সবটাই সেরা হওয়া চাই। ভালো কথা, নিহান ভাইকে তো আশেপাশে দেখলাম না। যাকে আপাতত কাউকে কিছু জিজ্ঞাসা করলাম না। বাড়ি পৌঁছাতে নিবিড় ভাই এক সার্ভেন্টকে ডেকে বলল যেন আমাকে হিদের রুমে পৌঁছে দেয়। সার্ভেন্ট মাথা নাড়িয়ে আমার ব্যাগটা নিবিড় ভাইয়ের থেকে নিয়ে আমাকে তার পিছু নিতে বলল। আমিও সম্মতি জানিয়ে তার পিছে পিছে যাচ্ছি। হিদ রুমে ছিল না বলে ব্যালকনি থেকে ঠিকই ফুসফুস সুরের শব্দ পেয়েছি। তার মানে হিদ ব্যালকনিতে আদনান ভাইয়ের সাথে ফোনে কথা বলছে। বেশি মাথা ঘামালাম না। সার্ভেন্টকে ধন্যবাদ দিয়ে চলে যেতে বলতেই উনি চলে গেলেন। আমি ইনুকে সোফার উপর বসিয়ে ব্যালকনিতে গেলাম। গিয়ে দেখলাম ম্যাডাম ডিভানের পায়ের উপর পা তুলে এক আঙ্গুলের সাথে চুল প্যাঁচাতে প্যাঁচাতে আরামসেই কথা বলছে। আমি ব্যালকনির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে দুই হাত গুজে হিদের কাণ্ড দেখতে লাগলাম। হিদ কথা বলায় এতটাই ব্যস্ত যে আমাকে অবধি সে খেয়াল করেনি। আমি হালকা গলা পরিষ্কার করে বললাম, বইন, লাঞ্চ টাইম এখন। জিজাজিকে তো একটু শান্তিতে খেতে দে, কিন্তু তুই তো নিজেও খাচ্ছিস না, আবার জিজাজির মুখের খাবারও কেড়ে নিয়েছিস। এই অবিচার কি জাতি নামবে বাবু? আমার কথায় থতমত খেয়ে উঠে বসলো হিদ। আর অপ্রস্তুত থাকায় ভুল করে ফোনটা হাত থেকে পড়ে গেল। হিদের এমন চমকে যাওয়া কাণ্ড থেকে আমি ফিক করে হেসে নিলাম। হাসতে হাসতে এমন অবস্থা কথাই বলতে পারছি না। হিদের ফোন পড়ে যাওয়ার চেহারাটা দেখার মতো ছিল। হিদ ফোন কানে নিয়ে আমার দিকে তাকিয়ে কটমট গলায় বলে, রাখো এখন ফোন। বলেই খপ করে কেটে দিল। এই বিষয়টাই আমার হাসি আরো বেড়ে গেল।
আমাকে হাসতে দেখে হিদ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই কুত্তি চুপ। আমার প্রেমের মাঝে বাম হাত ঢুকিয়ে লজ্জা করছে না বিহার মতো হাসতে? বেস্টির প্রেমে যদি ব্যাঘাত ঘটাতে নাই বা পারি, তাহলে আমি কেমন বেস্ট হলাম? তোরে আমি চটকানো খাওয়ামো দিহান ভাইয়াকে দিয়ে। কচুটা পারবি। শুরু হলো আমাদের খুনসুটি। ইনু ব্যাককলের মতো আমাদের ছোটাছুটি দেখছে, আর আমি দৌড়াতে দৌড়াতে হিতকে ভীষণ রকমভাবে খোঁচাচ্ছি। এক সময় আন্টির রুমে ঢুকে দিল এক ধমক। ওনার ধমকে দুইজন থেমে গেলাম আমরা। এটা কেমন ফাজলামো নাহিদা? এসব জ্যাম ধুলোবালি দিয়ে মেয়েটা আসলো সবে, আর এখনই এমন ছোটাছুটি লাগাইছিস? দুদিন পর বিয়ে, কাণ্ডজ্ঞান কি সব খেয়ে ফেলেছিস? নাফিয়া মা, যাও ফ্রেশ হয়ে রেস্ট করো, আসার পর বোরখাটা অবধিও খুলুনি। বলে আরো কিছুক্ষণ হিতকে শাসিয়ে আন্টি চলে গেলেন। এদিকে হিত আমার দিকে তাকিয়ে আছে চোখ গরম করে। অনেক কষ্টে হাসি চেপে রেখেছি, নয়তো আরেক দফা কেলেঙ্কারি ঘটবে ভেবেই হিদের দিকে না তাকিয়ে জলদি জলদি বোরখা হিজাব খুলে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ছুটলাম। লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে হিতকে রুমে দেখলাম না। ইনু তো হেঁটে হেঁটে পুরোটা ঘর দেখছে আর পর্যবেক্ষণ করছে। আমি মুচকি এসে টাওয়েল নিয়ে আয়নার সামনে গিয়ে লম্বা চুলগুলো মুছতে শুরু করে দিই। নাহিদা, তুই কি চয়েস করেছিস মেহেদিতে কোন ড্রেস পর? নিহান ব্যস্ততার সাথে হিদের রুমে যেতে যেতে হিদের উদ্দেশ্যে বলেছিল, রুমে এসে নাফিয়াকে ভেজা চুলে ওড়নাবিহীন অবস্থায় দেখে থপ মেরে দাঁড়িয়ে গেল। সে জানতোই না এই মুহূর্তে নাফিয়া হিদের রুমে এই অবস্থায় থাকবে, নয়তো কখনোই এই রুমে আসতো না। নাফিয়ার এমন রূপ দেখে তার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। চুল মুছতে মুছতে কারো কণ্ঠ শুনে ভেবাচেকা খেয়ে দরজার দিকে তাকাতেই দেখলাম নিহান ভাইয়া থম মেরে দাঁড়িয়ে আছে, তাও অবাক হয়ে আমার দিকেই তাকিয়ে। নিহান ভাইয়ের এমন অদ্ভুত চাহনিতে আমার সারা শরীরে শিহরণ বয়ে গেল। হঠাৎ কিছু একটা মনে পড়তেই নিজের দিকে তাকাতেই বুঝলাম আমি ওড়না ছাড়া। দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম, কারণ ওড়না আমি ভুল করে সেখানেই রেখে এসেছি। তোয়ালের কারণেই ভুলেই গেছিলাম ওড়না নেওয়ার কথা। ছি 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 ছি, একটা কাণ্ড ঘটে গেল, ছি। এখন নিহান ভাইয়া কি ভাববে? লজ্জায় মন চাচ্ছে মাটি দুভাগ করে ঠুকে পড়ি। ওড়না ভালোভাবে পেঁচিয়ে বাথরুমের দরজা কিছুটা ফাঁক করে দেখার চেষ্টা করলাম নিহান ভাইয়া আছে কিনা। না, উনি চলে গেছেন ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসলাম। আর তখনই হিত হাতে একটা ট্রে নিয়ে রুমে প্রবেশ করলো। আমাকে বাথরুমের সামনে দাঁড়াতে দেখে হিত বলল, নেন মহারানী, এগুলি খেয়ে আমাকে উদ্ধার করলে বড়ই উপকৃত হব। আমি নিজেকে সামনে হিদের হাতের দিকে তাকালাম। দেখলাম ট্রেতে বেশ কিছু খাবার প্লেট দিয়ে ঢাকা। আমি বুঝেও না বুঝার ভান ধরে বললাম, খাবারের জায়গায় প্লেট খাবো? তোরে না মনে যাচ্ছে বাড়ির পিছনে সুইমিং পুলে চুবাতে, ফাজিল মাইয়া। আরে বইন, হয়েছে হয়েছে, আমি তো জাস্ট মজা করছিলাম। দে ট্রেটা হাতে দে। বলেই ট্রেটা নিয়ে সেন্টার টেবিলে রাখলাম এবং খাওয়া শুরু করলাম। বিকেলের আগ অবধি আমি রুম থেকে বের হলাম না লজ্জায়। যদি কোনোভাবে নিয়ান ভাইয়ের সামনে পড়ে যায় তখন তো ইজ্জত সব যাবে। সন্ধ্যায় ইনুর জ্বালায় বের না হয়ে পারলাম না। নামাজটা পড়ে ইনুকে নিয়ে রুম থেকে বের হলাম। না চাইতে একবার নিহান ভাইয়ের ঘরে উকি দিলাম, উনি আছেন কিনা সেটা দেখতে। উকি দিয়ে যখন দেখলাম নেই, তখন আর না দাঁড়িয়ে নিচে চলে আসলাম। ইয়া বড় হলরুম দেখে ইনু আমার কোল থেকে নেমে এদিক সেদিক ছুটতে লাগলো। আমি ওর ছোটাছুটি দেখতে দেখতেই সোফায় গিয়ে বসলাম। হিদ আসতেই হিদের সাথে গল্প জুড়ে দিলাম। হিদের থেকে জানলাম পরশু নাকি মেহেদি অনুষ্ঠান হবে, তবে বেশি বড় হবে না। ফ্যামিলি মূলত এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে। রাতে জলদি জলদি খাবার খেয়ে হিদের রুমে চলে আসলাম, কারণ আমি শিওর রাতে নিহান ভাইয়ের সাথে আমার দেখা হতো, তাই আগে ভাগেই খেয়েই চলে এসেছি। পরের দিন ঘুমের মধ্যে কেমন চেঁচামেচি শুনলাম। চোখ মুখ কুচকে ঘুম থেকে উঠলাম। পাশে ফিরে দেখি হিদ নেই। আশেপাশে তাকে বুঝলাম নিচে থেকে এমন চেঁচামেচির শব্দ আসছে। তার মানে কি নিচে কিছু হয়েছে? বিষয়টা দেখতে হচ্ছে ভেবেই চুল ঠিক করে মাথায় ওড়না পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে নিতে চলে গেলাম। নিচে গিয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময়ের শেষ নেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছি। নিবিড় ভাইয়ের অর্ণাপু পাশাপাশি মাথা নিচু করে বসে আছে। তাদের দুইজনের দিকে ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করে আছে অর্ণাপুর বাবা, আর তার পাশে খুবই শান্তভাবে বসে আছে অর্ণাপুর মা। অপর পাশের সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে হিদের বাবা, আর হিদের মা মানে আন্টি কিছুটা দূরে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আমি সিঁড়ির কাছে হিদের পাশে দাঁড়িয়ে আছি। হিদের থেকে ওদের কাহিনী জানলাম। অর্ণাপুর সাথে নিবিড় ভাইয়ের সম্পর্ক ছিল। হুট করে গতকাল রাতে অর্ণাপু তার বাবার কাছে ধরা খেয়ে যায়। তারপর নিবিড় ভাইকে অপমান করতে মূলত সকাল সকাল এই বাড়িতে এসে হাজির।
অর্ণাপুর মাও রেগেছিলেন, কিন্তু যেই মুহূর্তে জানলেন ইয়াং পলিটিশিয়ান নিহান আফরানের ভাইয়ের সাথে তার মেয়ের সম্পর্কে জড়িত, তখনই সে গলে গেলেন। কিন্তু অর্ণাপুর ক্ষুব্ধ বাবাকে কেউ সামলাতে পারছে না। অর্ণাপুর মায়ের দৃষ্টিতেই বোঝা যাচ্ছে সে নিবিড় ভাইকে পছন্দ করেছে, কিন্তু নিহান ভাইয়া বাড়িতে নেই। নিহান ভাইয়ের জন্যই এখন সবাই অপেক্ষা করছে। লিভিং রুমে এমন নীরবতা যে মনে হবে না এখানে অনেকেই বসে আছে। শুনশান নীরবতা। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে নিহান ভাইয়া বাড়িতে আসলো। কিছু জরুরি কাজে উনি ভোরবেলাতেই বেরিয়ে গেছে আর আসলো সবে। আমি পিটপিট করে সবাইকে পর্যবেক্ষণ করে চলেছি, এমনকি নিহান ভাইয়াকেও। নিহান ভাইয়ের দৃষ্টি খুবই সূক্ষ্ম। নিহান ভাইকে দেখতেই অর্ণাপুর বাবা খেকিয়ে উঠলেন এবং নানান আজে বাজে কথা বললেন। আমি নিহান ভাইয়ের দিকে তাকালাম এই ভেবে যে এখনই উনি বোমা ফাটাবেন, কিন্তু সে গুড়ে বালি। ওনার চেহারার ভাবভঙ্গিতে এমন কিছুই মনে হলো না। উনি একবার ওই আঙ্কেলটার দিকে তো আরেকবার নিবিড় ভাই এবং অর্ণাপুর দিকে তাকাচ্ছেন। শেষে আবার ওই আঙ্কেলটি থামতেই হিদের বাবা বলে ওঠে, এখন কি করবি ওদের? কি করব মানে? অবশ্যই ওদের বিয়ে দিতে হবে, তাই না? নিহান ভাইয়ার শান্ত জবাব। নিহান ভাইয়ের কথায় উপস্থিত সবাই বিস্ময়ের সাথে নিহান ভাইয়ের দিকে তাকালো। অন্যদের কথা কি বলবো, আমার নিজেরই তো বিস্ময়ের সীমা নেই। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওনার দিকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।